এই মেঘ, আমার বাড়িতে কিছু মালপত্র পৌঁছে দিয়ে আসতে পারবি? আমি তোকে 500 টাকা দিব, পৌঁছে দিয়ে আসতে পারলে বল। পাভেল ভাই, কতগুলো মাল পৌঁছে দিয়ে আসতে হবে আর কোথা থেকে নিয়ে আসতে হবে ওইটা বলেন, আমি পৌঁছে দিয়ে আসছি। বাজার থেকে কিছু জিনিসপত্র তোকে কিনে দিব, এই জিনিসপত্রগুলো নিয়ে এরপরে পৌঁছে দিয়ে আসতে হবে আমাদের বাসায়। তুই তো গ্রামের সবার কাজ করে দেস, এই বিনিময়ে সবাই তোকে অল্প কিছু করে টাকা দেয়। হ্যাঁ পাভেল ভাই, আপনি তো জানেন আমি কেমন গরিব। আমার চলাচল করতে হলে কাজ করেই খেতে হয়। এটার জন্য আমি কাজ করে খাইতেছি। কাজ করলে তো আর মান সম্মান যাবে না। হ্যাঁ, কাজ করে খা, কাজ করে খাইলে কোনো অসুবিধা হবে না। আর যদি টাকা পয়সা সমস্যা হয় তাহলে আমার বাসায় যাস, আমি তোকে কাজ দেবে। আচ্ছা পাভেল ভাই, এখন তাহলে দেন, আমি আপনাদের মালগুলো আপনাদের বাসায় পৌঁছে দিয়ে আসি। পাভেল মেঘকে মালামালগুলো দিয়ে দিতেই মেঘ মাথায় করে নিয়ে চলে আসলো পাভেলদের বাসায়। মালগুলো রেখে পাভেলের স্ত্রীকে ডাকতে লাগলো। ভাবি, বাসায় আছেন নাকি? পাভেল ভাই এই জিনিসপত্র পাঠিয়েছে বাজার থেকে। এগুলো ঘরের ভেতর রেখে দিব নাকি এখানেই রাখবো? আরে মেঘ, তুমি এসেছো? যাক, ভালো হয়েছে। মালপত্রগুলো ভিতরে নিয়ে যাও। আমি ভেবেছিলাম তোমার বাসায় যাব, তোমাকে ডেকে আনার জন্য, গাছ থেকে আমাকে কয়েকটা ডাব পেড়ে দেওয়ার জন্য। ও আচ্ছা, আমি এইগুলো আপনাদের ঘরে দিয়ে এসে এরপরে আপনাদের গাছ থেকে ডাব পেড়ে দিতেছি। এই বলে মেঘ মালপত্রগুলো ঘরের ভিতরে রেখে চলে আসলো বাহিরে। ডাব গাছের নিচে দাঁড়িয়ে ওপরের দিকে একবার তাকিয়ে গাছে উঠতে লাগলো। বেশ কিছুক্ষণ পর গাছে উঠে পড়লো মেঘ। গাছ থেকে কয়েকটা ডাব পেড়ে দিয়ে মেঘ টাকা নিয়ে ওইখান থেকে চলে গেল তার বাসায়। রাতে খাওয়া দাওয়া করে বাইরে দাঁড়িয়ে আছে, এমন সময় তার বাটন ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে অপরিচিত নাম্বার থেকে কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে বলতে লাগলো, Sir, when will you come? Everyone is waiting for you. You will explain your place to them and then Rahim sir will return. মিজান, I will be late. I have come to the village with the purpose for which I come, and I will achieve this purpose. I will not leave this village until my purpose is achieved. Okay, sir. You should talk to Rahim sir and understand the matter. I cannot tell you anymore. I have told you many times. এই বলে মিজান কলটা কেটে দিল। এইদিকে মেঘ চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে পড়তেই কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলো বাজারে। খাওয়া দাওয়া করে দাঁড়িয়ে আছে, এমন সময় একটা ছেলে এসে তার আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আব্বু, আমার বই লাগবে, আমাকে বই কিনে দাও। আমি বই কিনি নাই বলে ম্যাডাম আমাকে কালকে মেরেছে। আজকে যদি আমি বই না নিয়ে যাই তাহলে ম্যাডাম আমাকে ক্লাসে ঢুকতে দেবে না। বাবারে, তুই তো দেখছিস সামান্য অল্প কিছু রোজগারে আমি সংসারটা চালাই, তোকে কিভাবে এত টাকা বই কিনে দেব? স্যারদের তো বোঝা উচিত আমাদের সংসারের কথা। স্যারেরা তো শুধু বলতেই পারে, কোনোভাবে সাহায্য তো করতে পারে না। তাহলে তুমি এখন আমাকে বই কিনে দিতে পারবে না? আচ্ছা, আমি দেখছি বইয়ের কোনো ব্যবস্থা করতে পারি কিনা। কালকে তুই স্কুলে যাস, আজকে আর যাওয়ার দরকার নেই। ছেলেটা চলে যেতেই মেঘ তাড়াতাড়ি করে দোকান থেকে বের হয়ে ছেলেটার পিছে পড়ে চলে আসলো তার বাড়ির। কিছু টাকা আছে। ছেলেটাকে উদ্দেশ্য করে মেঘ ডাক দিয়ে বলতে লাগলো, এই ছেলে, তোমার বই লাগবে নাকি? হ্যাঁ, আমার বই লাগবে, কিন্তু আমার আব্বুর সামর্থ্য নেই আমাকে বই কিনে দেওয়ার, তাই আমি আজকে আর স্কুলে যাব না। আমি যদি তোমাকে বই কিনে দিই তাহলে তুমি ঠিকমতো পড়ালেখা করতে পারবে, আর পড়ালেখা করে এই দেশের জন্য কিছু করতে পারবে। হ্যাঁ, আমি পড়ালেখা করে অনেক বড় হতে চাই। আমার ইচ্ছা আছে সেনাবাহিনীতে চাকরি করার, কিন্তু আমাদের সামর্থ্য নেই এতটা বেশি পড়ালেখা করতে। আচ্ছা, তুমি বাসায় যাও, আমি তোমার জন্য রাতের বেলা বই কিনে এনে তোমার বাড়ির সামনে রেখে যাব। তুমি সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বইটা নিয়ে নেবে, আর কাউকে বলবে না যে আমি বই দিয়েছি। যদি কারো বই লাগে তাহলে প্রত্যেক দিন বিকালবেলা ঠিক 5টার সময় বট গাছের নিচে একটা কাগজে লিখে দিয়ে আসবে যে বই লাগবে এতগুলো।
বাকিটা আমি দেখে নেব। আচ্ছা, আর আজকে আমাকে বই দিয়ে যাবেন তো, নাকি আমাকে মিথ্যা কথা বলতেছেন? হ্যাঁ, বই দিয়ে যাব। বই নিয়ে কোনো চিন্তা করো না তুমি। তুমি এখন বাসায় যাও। আর তোমার বাড়ি আমি চিনি। ছেলেটা চলে যেতেই মেঘ ওইখান থেকে চলে আসলো লাইব্রেরিতে। ছেলেটার জন্য বই কিনে নিয়ে চলে আসলো তার বাসায়। গোসল করে বসে আছে এমন সময় তার বাড়ির ভিতরে প্রবেশ করলো জোনাকি। মেঘকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই যে ভাইয়া, আপনাকে আমার আব্বু বলেছে যাওয়ার জন্য। সকালবেলা আমাকে বলেছিল, আমার মনে ছিল না, তাই আর কি এখন প্রাইভেট শেষ করে বাসায় যাচ্ছিলাম, তখন মনে পড়েছে। চলেন আপনি আমার সাথে। আচ্ছা, একটু দাঁড়ান, আমি ঘর তালা দিয়ে আসতেছি। জোনাকি দাঁড়িয়ে রইল। এইদিকে মেঘ ঘর তালা দিয়ে তাড়াতাড়ি করে জোনাকির সাথে চলে আসলো জোনাকিদের বাড়িতে। জোনাকি বাড়ির ভিতরে প্রবেশ করে তার আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আব্বু, সকালবেলা তো তুমি বলেছিলে আমার মনে ছিল না, এখন প্রাইভেট থেকে আসার সময় আমি নিয়ে এসেছি ওনাকে। ও আচ্ছা, ভালো কাজ করেছিস। এখন তাহলে তুই রুমে যা, আমি মেঘের সাথে কথা বলতেছি। জোনাকি চলে গেল রুমে। এইদিকে জোনাকির আব্বু চলে আসলো বাইরে। এসে দেখে মেঘ দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। মেঘকে দাঁড়িয়ে থাকতে দেখে বলতে লাগলো, মেঘ, তোমাকে ডেকেছিলাম কিছু কাজ করার দেওয়ার জন্য। আমার বাড়ির পেছনে একটা পুকুর আছে, ওই পুকুরে কিছু মাছ আছে, ওই মাছগুলো ধরে দিতে পারবে? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, ধরে দিতে পারবো। আপনার পুকুরে তো অনেক পানি, এই পানিগুলো তো ওই পুকুর থেকে অন্য জায়গায় নিতে হবে। সামনে তো আপনাদের জমি আছে, ওই জমিতে দিয়ে দিই। ঠিক আছে, তুমি দিয়ে দাও। আর ঘরের ভিতর দেখো মোটর আছে, দুইজন মিলে ওইখানে নিয়ে যাই। এরপরে তুমি ভালোভাবে ফিট করে কাজে লেগে পড়ো। আচ্ছা চলেন তাহলে। মেঘ আর জোনাকির আব্বু মিলে মোটরটা দিয়ে গেল পুকুর পাড়ে। এইদিকে মেঘ সবকিছু ঠিকঠাক করে মোটর লাগিয়ে দিয়ে চলে আসলো বাসায়। তার জামা কাপড় নিয়ে চলে আসলো জোনাকিদের বাড়িতে। পুকুর পাড়ের ঘরে শুয়ে আছে। রাত প্রায় 9টা। এমন সময় জোনাকির আব্বু এসে বলতে লাগলো, মেঘ, এই নাও তোমার খাবার, এগুলো খেয়ে নাও। আর রাতের বেলা এখানে থাকার দরকার নেই, তুমি বাসায় চলে যাও। পানি তো প্রচুর পরিমাণ আছে, মাঝরাতে বা ফজরের সময় তুমি এসে একবার দেখে গেলে চলবে। আচ্ছা, আমি এখানে 11টা পর্যন্ত থেকে এরপরে বাসায় চলে যাব। আপনি গিয়ে ঘুমিয়ে পড়েন। মেঘ খাওয়া দাওয়া করে বসে রইল। বেশ কিছুক্ষণ বসে থেকে 12টা বাজতে মেঘ চলে আসলো বাসায়। টেবিলের উপরে থাকা বইটা নিয়ে চলে আসলো সেই ছেলেটার বাড়ির সামনে। বইটা দরজার সামনে রেখে দিয়ে মেঘ আবারও বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। রাত প্রায় 2টো। মেঘ চুপচাপ তাকিয়ে আছে ওপরের দিকে আর মনে মনে বলছে, আমার কি এখন চলে যাওয়া দরকার, নাকি এই গ্রাম থেকে গরিব মানুষ এবং গরিবদেরকে সাহায্য করব? আমি তো আমার পরিচয় গোপন করে রেখেছি। কেউ যদি আমার আসল পরিচয় জেনে যায় তাহলে তো সবাই আমাকে নিয়ে খারাপ মন্তব্য করবে। আমি এখন কি করব? মেঘ এইসব চিন্তাভাবনা করছে এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে সেনাবাহিনীর প্রধান রহিম কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে রহিম বলতে লাগলো, Meg, I have 6 more months. Will you come in these 6 months? Or will I have to go and get you? Sir, I am very happy here. I don't want to go there anymore. Please give your place to someone else. If I could give my place to someone else, I would not have told you so much. Your name has been written. Now you have to sit there. I cannot do anything else outside of this. Sir, I will come the day I feel I need that place. Please don't come here. Well, I have to go to you when the 6 months are up. I have no other choice. Okay, we will see about that later. I request you not to come before then.
এই বলে মেঘ রহিমের সাথে কথা বলা শেষ করে ঘুমের দেশে বাড়ি জমালো। ফজরের আজানের শব্দে ঘুম ভেঙে যেতেই মেঘ উঠে চলে আসলো পুকুর পাড়ে। পুকুর পাড়ে এসে দেখে প্রায় অর্ধেক পানি শেষ হয়ে গেছে। এটা দেখে মেঘ ওইখান থেকে চলে আসলো মসজিদে। নামাজ আদায় করে বসে আছে। এমন সময় হুজুর বলতে লাগলো, মেঘ, কি অবস্থা তোমার? শরীর স্বাস্থ্য ভালো আছে? অনেক দিন পর তোমাকে এই মসজিদে দেখলাম। জি হুজুর, ভালো আছি, শরীর স্বাস্থ্যও ভালো আছে। আপনি কেমন আছেন? আর এই মসজিদে এসেছি চেয়ারম্যানের পুকুরে কাজ করতেছি তো, তাই আর কি এই মসজিদে আসা হয়েছে আজকে। ও আচ্ছা, এই ব্যাপার। জি হুজুর, চলেন আপনার সাথে কিছুক্ষণ হাঁটাচলা করে এরপরে আসি। এই বলে দুজন হাঁটাহাঁটি করতে বের হয়ে গেল। বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করে ওইখান থেকে মেঘ চলে আসলো আবার পুকুর পাড়ে। কিছুক্ষণ বসে থেকে সকালের খাবার খাওয়ার জন্য চলে আসলো সেই হোটেলে। এসে দেখে ছেলেটা তার আব্বুকে উদ্দেশ্য করে বলছে, আব্বু, আমার আর বই কেনার দরকার নেই। আমার বই আমি পেয়ে গেছি। এখন থেকে আমি নিয়মিত স্কুলে পড়ালেখা করব। তুই আবার কোথায় থেকে বই কিনে আনলি? বই দেখে তো মনে হচ্ছে একদম নতুন। সত্যি করে বলতো, তুই কোথায় থেকে টাকা পেয়েছিস? আব্বু, আমি আল্লাহর কাছে বলেছিলাম যে আমার বই লাগবে। উনি হয়তো কোনো ব্যবস্থা করে দিয়েছেন কারো মাধ্যমে। আমি এখন স্কুল গেলাম। এই বলে ছেলেটা ওইখান থেকে চলে গেল। এইদিকে মেঘ লোকটাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনার ছেলের কথা আল্লাহ হয়তো শুনেছে। যাক, আপনি আপনার ছেলেকে পড়াতে থাকেন, আল্লাহ বাকিটা দেখে নেবে। হ্যাঁ, আল্লাহ চাইলে সব কিছু সম্ভব। তোমার খাওয়া তো শেষ, আরও কিছু খাবে নাকি? না, এখন আর কোনো কিছুই খাবো না, অনেক খেয়ে ফেলেছি। এখন আমি গেলাম। আর এই নেন, এই টাকাটা রেখে দেন, আপনার প্রয়োজনে খরচ করেন। এই বলে মেঘ টাকাটা দিয়ে ওইখান থেকে চলে গেল। চেয়ারম্যানের বাড়িতে আসতেই জোনাকির আব্বু বলতে লাগলো, মেঘ, আমি আরও এলাকার কয়েকজনকে বলে রেখেছি, তারাও তোমার সাথে মাছ ধরবে। তুমি তো আর একা একা করতে পারবে না, তাই তাদেরকে খবর দিলাম। একদম ভালো করেছেন। এলাকার মানুষকে কিছু দিয়েন। আপনি তো একজন চেয়ারম্যান, আপনি যদি না দেন তাহলে আর কে দেবে? মেঘ, আমি সবাইকে আমার সামর্থ্য অনুযায়ী দিয়ে থাকি। তুমি তো দেখো যে আমি কত মানুষকে কত কিছু দিয়েছি। হ্যাঁ, দেখেছি। এটার জন্য আপনাকে খুবই ধন্যবাদ জানাই। মেঘ জোনাকির আব্বুর সাথে কথা বলতে লাগলো। দেখতে দেখতে এভাবেই কেটে গেল 2টি দিন। আজকে পুকুরে মেঘ মাছ ধরতেছে। মাছ ধরা প্রায় শেষের দিকে। মেঘ মাছ ধরা শেষ করে চলে আসলো বাসায়। গোসল করে বসে আছে। এমন সময় দেখতে পেল কয়েকজন লোক তার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে আর বলছে, চেয়ারম্যানকে একটু সাবধান করে দিতে হবে। ওই বেটা আমাদের কাছে বাধা দিতেছে, তার জন্য আমরা কোনো কিছুই এই গ্রামে অপরাধ করতে পারতেছি না। তার এই মেয়েকে তুলে নিয়ে যেতে হবে। যদি তুলে নিয়ে না যায় তাহলে সে ভালো হবে না। মেঘ ঘরের ভেতরে থেকে লোকগুলোর মুখ দেখে ফেলল। সন্ধ্যা হতেই জোনাকি প্রাইভেট শেষ করে বাসার দিকে যাচ্ছে। এমন সময় ওই লোকগুলো এসে জোনাকির সামনে দাঁড়ালো আর বলতে লাগলো, এই, তোর আব্বুকে এতবার বারণ করার পরেও তোর আব্বু কেন আমাদের কাছে বাধা দিতেছে? তোর আব্বুকে বারণ করে দিতে পারলি না আমাদের কাছে বাধা দেওয়ার জন্য? আপনারা কি কাজ করেন আর আমার আব্বু আপনাদেরকে কেন বাধা দিবে? আমি তো এটাই বুঝতেছি না। আমরা কি কাজ করি এটা তোমার জানতে হবে না। তুই তোর আব্বুকে সাবধান করে দিস, আর সাবধান করে না দিতে পারলে তোকে আমরা তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করব। ও আচ্ছা, আমাকে ধর্ষণ করবেন? আমি আমার আব্বুকে কিছুই বলবো না। আমিও দেখতে চাই আপনারা কিভাবে আমাকে ধর্ষণ করেন। আজ পর্যন্ত এই গ্রামে কোনো খারাপ কাজ হয় নাই। আশা করি আমার সাথে আপনারা খারাপ কাজ করতে পারবেন না। জোনাকি লোকগুলোর সাথে এসব কথা বলছে। এমন সময় পেছন থেকে মেঘ লোকগুলোকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাই, আপনি যে জায়গায় হাত দিয়েছেন ওই জায়গায় হাত দেওয়া মোটেই ঠিক হয় নাই। আপনারা তো বেশ ভালো করেই জানেন এই এলাকায় কখনো কোনো খারাপ কাজ হয় নাই। আর খারাপ কাজ কেউ করতে গেলেও তার জীবন চলে গেছে, এখন তো আপনাদের জীবনও চলে যাবে। লোকগুলো পিছনে ফিরতেই দেখতে পেল মুখে একটা গামছা পরা লোক দাঁড়িয়ে আছে। গামছা পরা লোকটা হচ্ছে মেঘ। লোকগুলো মেঘকে উদ্দেশ্য করে বলতে লাগলো,
এই তুই এখানে কে রে? এখানে এসেছিস কেন? আর আমাদেরকে কেন এই সব বলতেছিস? কেন বলতেছি বুঝতে পারছিস না? তোরা যেটার জন্য এসেছিস এটা আর পূর্ণ হবে না। আমরা আমাদের কাজ সফল করেই যাব। আমাদের কাজে তুই বাধা দিতে পারবি না। লোকগুলোর কথা শুনে মেঘ তার কোমর থেকে একটা ধারালো ছুরি বের করে লোকগুলোর হাতের প্রত্যেকটা আঙুল কেটে ফেলল। এদিকে লোকগুলো চিৎকার করতে করতে পালিয়ে গেল ওইখান থেকে। মেঘ জোনাকিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনি বেশ ভালো করে জানেন আমি এসব কাজ করি, প্লিজ কাউকে বলবেন না। আপনি এখন বাসায় চলে যান। রাস্তায় হয়তো মানুষ বের হয়ে গেছে, এতক্ষণে আমি শর্টকাটে চলে যাই। মিস্টার মেঘ, আমি আপনার ব্যাপারে সব কিছুই জানি। আপনি এই গ্রামকে পুরোপুরি সুরক্ষাভাবে রাখতেছেন। আপনার হয়তো নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে এই গ্রামে আসার। দেখেন, আমার কোনো উদ্দেশ্য নেই। আমি এই গ্রামে এসেছি আজকে প্রায় 2 থেকে 3 বছরের উপরে হয়েছে। এর মধ্যে আমি না তো এই গ্রামের বাইরে গিয়েছি, না তো অন্য কোথাও গিয়েছি। এই গ্রামের ভিতরেই কাজ করেছি। আমি আমার যেই টাকা এই গ্রামে কাজ করে ইনকাম করেছি, ওই টাকার অনেকটা পরিমাণ মানুষকে দিয়ে সাহায্য করেছি। ও আচ্ছা, আপনি বলতে চাইছেন এই গ্রামে আপনি এসেছেন কোনো উদ্দেশ্য ছাড়া, তাই তো? হ্যাঁ, আমি এই গ্রামে এসেছি, আমার কোনো উদ্দেশ্য নেই। আর আশা করি এই গ্রামে থাকবো। আপনি এখন চলে যান, ওই তো মানুষ আসতেছে। মেঘ তাড়াতাড়ি করে ওইখান থেকে চলে আসলো বাসায়। অন্যদিকে গ্রামের অনেক মানুষ হাতে মশাল নিয়ে চলে আসলো জোনাকির কাছে। জোনাকিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার জোনাকি, তুমি এখানে কি করো এই সন্ধ্যা রাতে? আমি প্রাইভেট পড়া শেষ করে বাসায় যাচ্ছিলাম, তখন আব্বুর কয়েকজন শত্রুরা আমাকে আটকে মারার চেষ্টা করেছিল। ঠিক তখনই একটা মুখোশধারী লোক এসে তাদের আঙুল কেটে ফেলে দিয়েছে, আর ওই লোকরা এখান থেকে চলে গেছে। তা বুঝলাম, কিন্তু মুখোশধারী লোকটাকে তুমি চেনো? আমি চিনলে কি আর এখানে দাঁড়িয়ে থাকতাম? অবশ্যই পুরো গ্রামে বলে দিতাম। তার মুখ আমি দেখতে পাই নাই, তার মুখে গামছা বাঁধা ছিল। ও আচ্ছা, চলো তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। চেয়ারম্যান সাহেব আবার টেনশন করবে তোমাকে নিয়ে। এই বলে গ্রামের লোকেরা জোনাকিকে তাদের বাসায় পৌঁছে দিয়ে চলে গেল। সবাই যার যার বাড়িতে। রাত পার হয়ে সকাল হলো। মেঘ খাওয়া দাওয়া শেষ করে আবারও আগের মতন কাজ খোঁজার জন্য গ্রামে বের হয়ে পড়ল। মেঘ গ্রামের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। এমন সময় পেছন থেকে চেয়ারম্যান বলতে লাগলো, মেঘ, তোমার সাথে আমার কিছু কথা ছিল, দিকে আসো তো। জি চেয়ারম্যান সাহেব, বলেন কি বলবেন। তুমি তো খুব সাহসী, তুমি আমার মেয়ের বডিগার্ড হিসাবে থাকতে পারবে। শুধু সে এখন প্রাইভেট যাবে, ঠিক তখন তুমি তাকে নিয়ে যাবে আর নিয়ে আসবে। এটার জন্য আমি তোমাকে প্রত্যেক মাসে কিছু টাকা দিয়ে দিব। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আপনার বাড়ি আর আমার বাড়ি তো বেশ দূরে না? আপনি আপনার মেয়েকে বলেন যে যখনই প্রাইভেটে যাবে আমাকে ডাক দেওয়ার জন্য। আমি আপনার মেয়েকে প্রাইভেটে দিয়ে আসবো, আবারও নিয়ে আসবো। মেঘ তার কাজে চলে গেল। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। সন্ধ্যায় মেঘ উঠানে বসে আছে এমন সময় জোনাকি আসলো আর বলতে লাগলো, আপনাকে নাকি আমার আব্বু বলেছে আমাকে প্রতিদিন দিয়ে আসতে আর নিয়ে আসতে। সকালবেলা আপনার আব্বু আমাকে বলে দিয়েছে। চলেন আপনাকে এখন পৌঁছে দিয়ে আসি। আর প্রাইভেট কতক্ষণ পর্যন্ত পড়াবে? প্রাইভেট 1 ঘন্টা পড়াবে, সন্ধ্যা 6:30 থেকে 7:30 পর্যন্ত। ও আচ্ছা, তাহলে তো আর বেশি সময় নেই। চলেন এখন যাওয়া যাক। এই বলে মেঘ জোনাকিকে নিয়ে ওইখান থেকে চলে আসলো স্কুলের পাশে একটা বাড়িতে। এসে দেখে রতন স্যার প্রাইভেট পড়াচ্ছে। জোনাকি রুমের ভিতরে ঢুকে পড়ল। এইদিকে মেঘ ওইখান থেকে সোজা চলে আসলো বাজারে। 1 কাপ চা খেয়ে বসে বসে টিভি দেখছে। বেশ কিছুক্ষণ টিভি দেখার পর মেঘ আবার চলে আসলো সেই বাড়ির সামনে। এসে দেখে জোনাকি দাঁড়িয়ে আছে। জোনাকিকে দেখে মেঘ বলতে লাগলো, পড়া কখন শেষ হয়েছে? আর অনেকক্ষণ মনে হয় দাঁড়িয়েছিলেন, তাই না? না, এইমাত্র পড়া শেষ হয়েছে আর এইমাত্র বাহিরে বের হয়েছি। মেঘ জোনাকিকে নিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলো জোনাকিদের বাসায়।
জোনাকিকে পৌঁছে দিয়ে মেঘ আর দেরি না করে তার বাড়িতে এসে ঘুমিয়ে পড়ল। এইভাবে চলতে লাগলো মেঘের দিনকাল। প্রায় 2 মাস চলে গেছে। মেঘ রাতে রাস্তার পাশে দাঁড়িয়ে ফোনে ইংরেজিতে কথা বলছে রহিমের সাথে। এমন সময় কয়েকজন লোক মেঘের পাশ দিয়ে যেতে লাগলো আর বলতে লাগলো, এই তোমরা দেখতেছো, এটা আমাদের এলাকার মেঘ। সে ফোনে কার সাথে ইংরেজিতে এরকমভাবে কথা বলতেছে। আমরা তো ইংরেজি বলতে পারি না বা বুঝতেও পারি না। হ্যাঁ, আমিও দেখছি সে ইংরেজির কার সাথে যেন কথা বলছে। আমার মনে হয় এই ছেলেটা এত বছর এই গ্রামে থেকে নিশ্চয়ই গুপ্তচরের মতো কাজ করছে। কালকেই এই বিষয়টা চেয়ারম্যানকে জানাতে হবে। হ্যাঁ, কালকেই এই বিষয়টা চেয়ারম্যানকে জানাতে হবে। লোকগুলো এসব বলতে বলতে ওইখান থেকে চলে গেল যার যার বাসায়। এদিকে মেঘ কথা বলা শেষ করে তার বাড়িতে এসে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 10টা। মেঘ খাওয়া দাওয়া শেষ করে বাড়িতে আসতেই দেখতে পেল চেয়ারম্যান সাহেব এবং আরও এলাকার কয়েকজন লোক তার বাড়িতে এসে বসে আছে। মেঘ চেয়ারম্যানকে দেখে বলতে লাগলো, আরে চেয়ারম্যান সাহেব, আপনি আমার বাড়িতে হঠাৎ, তাও আবার গ্রামে এতগুলো লোককে নিয়ে? তোমার নামে ওরা বিচার দিয়েছে। ওরা নাকি শুনেছে তুমি ইংরেজিতে কার সাথে যেন কথা বলতেছো। ওরা সন্দেহ করতেছে তুমি হয়তো এই গ্রামকে নিয়ে খারাপ কিছু করার চিন্তা ভাবনা করতেছো। সত্যি করে বলো তো, কি কথা বলেছিলে আর কার সাথে কথা বলেছিলে, আর তোমার উদ্দেশ্য কি এই গ্রামে আসার? আরে চেয়ারম্যান সাহেব, আপনি এসব কি বলতেছেন? আমার আবার এই গ্রামে আসার উদ্দেশ্য কি থাকবে? আমি তো এই গ্রামে গত 3 বছর 8 মাস ধরে এখানে আছি। আপনারা আমাকে নিয়ে এখন সন্দেহ করতেছেন? আমি কোনো সন্দেহ করতেছি না, সন্দেহ করতেছে এলাকার লোকজন। এখন তুমি সত্যি সত্যি বলে দাও তো, তুমি কার সাথে কথা বলেছিলে ইংরেজিতে? আর তুমি তো বলেছিলে লেখাপড়া করো নাই। হ্যাঁ, আমি লেখাপড়া করি নাই। আমি তো এটা আপনাদেরকে বললাম। ওনারা হয়তো ভুল দেখেছে। আমি তো কালকে রাতে শরীরে জ্বর নিয়ে ঘুমিয়েছিলাম। আপনি যদি বিশ্বাস না করেন তাহলে আপনার মেয়েকে ডেকে আনতে পারেন, কারণ আপনার মেয়েকে তো প্রাইভেট থেকে নিয়ে এসে আমি সোজা আমার বাসায় চলে এসেছি, অন্য কোথাও যাই নাই। চেয়ারম্যান সাহেব, মেঘ মিথ্যা কথা বলতেছে। আপনি ওর মিথ্যা কথায় কান দেবেন না। আপনি যদি ওর মিথ্যা কথায় কান দেন তাহলে দেখবেন সে আপনার মেয়ের একটা ক্ষতি করে চলে গেছে। আপনার মনে হয় এখন বেশি বলে ফেলতেছেন। গত 3 বছর ধরে আমি মেঘকে দেখতেছি, সে বাজে নেশা করে নেই, বাজে লোকদের সাথে যায় নাই। মেঘ আসার পর থেকে এই গ্রামটা যেমন সন্ত্রাস মুক্ত হয়ে গেছে। আর আপনারা আমাকে বলতেছেন যে মেঘ আমার মেয়ের ক্ষতি করবে। আর সে যদি আমার মেয়ের ক্ষতি করে তাহলে আমি কি তাকে ছেড়ে দিব নাকি? সে যদি দুনিয়ার এক মাথায় গিয়েও লুকিয়ে থাকে, আমি তাকে সেখান থেকেই বের করে আনবো পুলিশের মাধ্যমে। আমি একজন চেয়ারম্যান, সো আমার হাত কতটা শক্তই আছে এটা আপনাদের ধারণা থাকা উচিত। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আপনি যেহেতু বিশ্বাস করতেছেন না তাহলে আর এখানে থেকে লাভ কি হবে? চলেন আমরা এখন চলে যাই। তবে আপনি নিজেই একসময় প্রমাণ পাবেন, তখন দেখতে পারবেন এই ছেলে নিশ্চয়ই কোনো কিছু করতেছে। আচ্ছা, যদি আমি ওর ব্যাপারে খারাপ কিছু শুনতে পাই তাহলে না হয় কিছু একটা করব। আর যদি আপনাদের কথা মিথ্যা হয় তাহলে আপনাদেরও উপযুক্ত শাস্তি দেব, এটা মনে রাখবেন। এই বলে চেয়ারম্যান সাহেব সবাইকে নিয়ে ওইখান থেকে চলে গেল। এদিকে মেঘ রুমের ভিতরে বসে মুড়ি খাচ্ছে। এমন সময় জোনাকি আসলো মেঘকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনি তো সত্যিই একজনের সাথে কথা বলছিলেন ইংরেজিতে। আমিও তো তেমন বেশি ইংরেজি পারি না, তবে যতটুকু বুঝতে পারছি আপনি একজন অফিসারের সাথে কথা বলছিলেন। আপনি এলাকার লোকজনকে মিথ্যেবাদী বানিয়ে দিলেন কেন? দেখেন, আমি একজন অফিসারের সাথে কথা বলি নাই। আমি কথা বলেছি একটা অফিসের ম্যানেজারের সাথে। এই গ্রামে আর কত থাকবো, তাই চিন্তা ভাবনা করেছি যে ঢাকায় চলে যাব। ঢাকায় গিয়ে কাজ করে খাবো, এখানে আর ভালো লাগে না। আমাকে এতটাই বোকা পেয়েছেন নাকি যে আপনি যেটা বলবেন আমি সেটাই মেনে নিব? আপনি সত্যি কথা বলেন, আপনি কার সাথে কথা বলছেন। আর যদি সত্যি কথা না বলেন তাহলে কিন্তু আমি আপনার ফোন থেকে তার নাম্বার নিয়ে তার সাথে কথা বলবো। এই নেন ফোন নাম্বার। যেহেতু বিশ্বাস করতেছেন না
তাহলে আপনি কথা বলেই দেখেন। জোনাকি ফোন নাম্বারটা নিয়ে ফোন দিতেই মেঘের আব্বুর অফিসের ম্যানেজার ফোনটা রিসিভ করলো। জোনাকি ম্যানেজারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আসসালামু আলাইকুম, আপনি কি অফিসের ম্যানেজার? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি অফিসের ম্যানেজার। আপনি কে বলছেন? আপনাকে তো চিনতে পারলাম না। আচ্ছা, সরি, রং নাম্বার। এই বলে জোনাকি কলটা কেটে দিয়ে মেঘকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনার কথা এটা হলেই সত্যি হয়েছে। যাক, এখন তাহলে আমি গেলাম। আর আপনি চিন্তা করবেন না, আমি আব্বুকে বুঝিয়ে বলবো যে আপনি একজন অফিসারের ম্যানেজারের সাথে কথা বলেছেন। আপনার বুঝিয়ে বলতে হবে না, আপনার আব্বু আমাকে বেশ ভালো করেই চিনে আমি কেমন। হ্যাঁ, আমার আব্বু তো আপনাকে বেশ ভালো করেই চেনে, এটার জন্যই তো বললাম আপনি চিন্তা করবেন না। জোনাকি মেঘের সাথে আরো কিছুক্ষণ কথা বলে ওইখান থেকে চলে গেল। এদিকে মেঘ দরজায় তালা লাগিয়ে দিয়ে চলে আসলো বাজারে। তার নিজের জন্য কিছু বাজার করে নিয়ে চলে আসলো বাসায়। অন্যদিকে রহিম কয়েকজন অফিসারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমি তো মেঘকে কোনোভাবেই বোঝাতে পারতেছি না। আর মাত্র 4টা মাস আমি এই জায়গায় বসে থাকবো, এরপর তো আমাকে চলে যেতে হবে। মেঘকে তো এনে এরপরে যেতে হবে, এর আগে তো আর যাওয়া যাবে না। স্যার, আপনি চলে যাওয়ার 1 সপ্তাহ আগে আমরা আমাদের সকল সেনাবাহিনী টিম নিয়ে ওই গ্রামে যাব আমাদের স্যারকে নিয়ে আসার জন্য। আমরা যদি যাই তাহলে স্যার অবশ্যই আমাদের সাথে চলে আসবেন। তোমাদের কথা যদি সত্যি হয় তাহলে অবশ্যই আমরা যাব। তবে মেঘ ওই গ্রামে কেন গিয়েছে, কি উদ্দেশ্য ছিল তার, এটা আগে আমাকে জানতে হবে। তোমরা কি জানো ওই গ্রামে কেন গিয়েছে? স্যার, আমার জানা মতে মেঘ স্যার ওই গ্রামে গিয়েছে ওই গ্রামের মানুষজনকে সাহায্য করার জন্য। ওই গ্রামে গত 3 বছরে একটা অপরাধী কেউ করতে পারে নাই স্যারের জন্য। ওই গ্রামের মানুষজন নাকি খুবই গরিব স্যার, তার পুরো মাসের বেতন গরিব জনকে দিয়ে দেয়। তার মানে মেঘ এটার জন্যই ওইখানে গিয়েছে। আমাদেরকে তো একবার জানাতে পারতো, আমাদেরকে জানালে তো আমরা অবশ্যই ওই গ্রামে প্রত্যেক মাসে কিছু অর্থ দিয়ে আসতে পারতাম। সে বড় বড় মিশন ফেলে রেখে ওই গ্রামে গিয়ে পড়ে আছে, উপর মহল থেকেও তাকে কিছু বলে না। উপর মহল থেকে কিভাবে কি বলবে? উপর মহল থেকে তারাই বলেছে মেঘ স্যারকে যাওয়ার জন্য। এটার জন্যই তো মেঘ স্যার ওইখানে গিয়েছে, না হলে তো কখনোই যাইতো না। অফিসার রহিমের সাথে এসব কথাবার্তা বলছে। বেশ কিছুক্ষণ এসব কথাবার্তা বলে তারা তাদের জায়গায় চলে গেল। অন্যদিকে মেঘ বসে আছে রাত হওয়ার অপেক্ষায়। রাত হতে মেঘ চলে আসলো একটা বাড়িতে। এসে দেখে একজন বৃদ্ধ বিছানায় শুয়ে আছে, এর পাশে বসে আছে 2টো মেয়ে আর একজন মহিলা। মেঘকে দেখে মহিলা বলতে লাগলো, বাবা, ওনাকে বাঁচানোর কোনো উপায় আছে নাকি? এই গ্রামে থেকে তো শহরে যাইতে অনেক সময় লাগবে, আর গাড়ি ভাড়া অনেক বেশি পড়বে। শহরে গিয়ে আবার ডাক্তার দেখানো অনেক খরচ হবে। এই গ্রামে যদি একটা হাসপাতাল থাকতো তাহলে তো এই গ্রামের মানুষ খুব ভালোভাবে সেবা যত্ন পাইতো। আমি সব কিছু ব্যবস্থা করতেছি, আপনারা ঢাকায় যান। আর ওইখানে একটা সরকারি হাসপাতাল আছে, আমি ওই হাসপাতালে কথা বলে রাখবো, আপনারা শুধু গিয়ে ট্রিটমেন্ট করবেন। ধন্যবাদ বাবা তোমাকে। আজকে যদি তুমি এই গ্রামে এত বছর না থাকতে তাহলে আমাদের মতো গরিবদের পচে গলে মরতে হতো। এইসব কথা বলবেন না কখনোই। আল্লাহ হয়তো চেয়েছে আমি এই গ্রামে আসি, আর তার জন্যই আপনারা উপকার পাইতেছেন। আমাকে যদি আদেশ না করা হতো তাহলে তো আমি কখনোই আসতাম না। মেঘ তাদের সাথে এসব কথাবার্তা বলতেছে, এমন সময় পাশ থেকে একটা মেয়ে বলে উঠল, ভাইয়া, আপনার মতো মানুষ হয় না। আপনি যদি এই গ্রামে আরো কয়েক বছর থাকেন তাহলে আপনি নিজেই কিছু একটা করতে পারবেন এই গ্রামের জন্য। আমরা দোয়া করি আপনি যাতে কিছু একটা করতে পারেন এই গ্রামে। আমি হয়তো তেমন বেশি সময় থাকতে পারবো না, আর সর্বোচ্চ 3 থেকে 4 মাস থাকতে পারবো। এর মধ্যে আমার চলে যেতে হবে ঢাকা। ভাইয়া, আপনি চলে যাবেন? আপনি চলে গেলে আমাদের মতো গরিবদের কি হবে? আপনি ছাড়া তো আমাদের আর কেউ নেই। আপনি চলে গেলে আমাদেরকে আর দেখার মতো কেউ থাকবে না।
আমি চলে গেলে আপনাদের জন্য একটা কিছু করে যাব, যাতে আপনারা ভালোভাবে চলাচল করতে পারেন। এই গ্রামে একটা হাসপাতাল আর একটা অফিস ভালোভাবে বানিয়ে দিয়ে যাব আপনাদের জন্য, যাতে আপনাদের ঢাকায় গিয়ে কাজ না করতে হয়, ঢাকায় গিয়ে ডাক্তার দেখাতে না হয়। মেঘ এইসব কথা বলছে এমন সময় বাইরে গাড়ির শব্দ পেল। বাইরে এসে দেখে অ্যাম্বুলেন্স চলে এসেছে। মেঘ লোকটাকে অ্যাম্বুলেন্সে তুলে দিয়ে সব কিছু বুঝিয়ে দিল তাদেরকে। সবাই বসে আছে। এদিকে মেঘ তাদেরকে বিদায় দিয়ে চলে আসলো বাসায়। দরজা খুলে ভিতরে প্রবেশ করতে যাবে এমন সময় পেছন থেকে চেয়ারম্যান বলতে লাগলো, কি ব্যাপার মেঘ, তুমি এত রাতে কোথায় গিয়েছিলে? সেই কখন থেকে আমি তোমার বাড়িতে এসে বসে আছি। চেয়ারম্যান সাহেব, কিছুটা দূরে একজন অসুস্থ ছিল, তাকে আমি দেখতে গিয়েছিলাম। তার অবস্থা নাকি খুবই খারাপ। পড়ে গিয়ে দেখি তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যেতে এসে আমিও তাদের সাথে একটু কথাবার্তা বলে চলে আসলাম। আচ্ছা, এটার জন্য তো তোমাকে খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ আপনি এত রাতে এখানে আসলেন, কোনো জরুরি প্রয়োজন নাকি? রাত প্রায় 2টা বাজে, আপনি এখানে আসলেন, নিশ্চয়ই কোনো অসুবিধা হয়েছে। অসুবিধা তো অনেক হয়েছে, এগুলো তো আর বলে বোঝাতে পারবো না তোমাকে। তুমি তো এই গ্রামে আজকে প্রায় 4 বছরের মতো আছো, তুমি তো দেখতেই পাচ্ছ গ্রামের কি অবস্থা। আমি অনেক সময় দেখেছি তুমি যে টাকা ইনকাম করো ওই টাকাগুলো গরিবদেরকে দিয়ে দাও। হ্যাঁ, আমি দিয়ে দিই, কারণ আমি 1 লাখটা মানুষ, এত টাকা দিয়ে কি করব। এটার জন্য আমি আমার তরফ থেকে সামান্য কিছু টাকা দিয়ে তাদেরকে সাহায্য করি। তুমি সাহায্য করো, এটা আমার কাছে খুব ভালো লাগে। তোমার সাহায্য দেখে আমার মনে হয় সাহায্য করা উচিত, কিন্তু আমি আমার জায়গায় থেকে পারতেছি না। চেয়ারম্যান হয়েছি ঠিক, ওই পরে যোগাযোগ করলে তাদের কাছে থেকে টাকা আনতে গেলে প্রায় 70% টাকা খেয়ে ফেলে, বাকি 30% টাকা আমাকে দেয়। ওই 30% টাকা দিয়ে আমি গ্রামের সমস্যার সমাধান করব নাকি কারোর জন্য কিছু করব। ইচ্ছা ছিল এই গ্রামে ছোটোখাটো একটা হাসপাতাল হবে সরকারি, কিন্তু এটা করতে পারি নাই। এসব তো বুঝলাম, কিন্তু আপনি এসব আমাকে বলতেছেন কেন? আমি তো আর এসব কোনো কিছুই করতে পারবো না, কারণ আমি তো আর দেশের সরকার না যে কোনো কিছু করতে পারবো। আমি মনে করি যে তোমার দ্বারা সব কিছু সম্ভব হবে। তোমার মধ্যে সেই গুণাবলী আছে। তুমি তো অনলাইন সম্পর্কে অনেক কিছুই বোঝো। অনলাইন আবেদন করতে পারবে একটা, যদি আবেদন করতে পারো তাহলে হয়তো কিছু একটা হতে পারে। সামান্য মাত্র একটা আবেদন দিয়ে কোনো কিছুই হবে না। আল্লাহর উপরে ভরসা রাখেন আর আল্লাহকে বলেন এই গ্রামের জন্য কিছু করতে। আল্লাহ দেখবেন অবশ্যই কিছু করবে। মেঘ এইসব কথাবার্তা বলছে জোনাকির আব্বুর সাথে। বেশ কিছুক্ষণ এসব কথাবার্তা বলে ওইখান থেকে জোনাকির আব্বু চলে গেল বাসায়। অন্যদিকে মেঘ ফোন দিল রহিম স্যারকে। এত রাতে মেঘের ফোন কল পেয়ে রহিম স্যার বলতে লাগলো, হ্যালো মেঘ, ইউ কল্ড সো লেট অ্যাট নাইট। হ্যাঁ স্যার, এত রাতে কল দিয়েছি কারণ হচ্ছে আমি যে গ্রামে থাকি এই গ্রামে একটা হাসপাতাল নিয়ে যদি বেশি এমার্জেন্সি রোগী হয় তাহলে তাকে ঢাকায় নিয়ে যেতে হয় ডাক্তার দেখানোর জন্য। ঢাকায় নিয়ে যেতে যেতে লোকটা মারা যায়। Oh, so you are saying that here there needs to be a medical center in that village, right? Yes sir, I need a medical. Can you talk to the higher ups and arrange for a medical, or do I have to talk to them? Meg, I don't have much power anymore. I am only here for 3 months. You can do whatever you want after you are in power, because a general can do anything. মেঘ রহিমের সাথে কথা বলে কলটা কেটে দিল। চুপচাপ বিছানায় শুয়ে চিন্তা ভাবনা করছে কি করবে। বেশ কিছুক্ষণ এসব চিন্তা ভাবনা করা শেষ করে মেঘ ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন ঘুম থেকে উঠে মেঘ ফ্রেশ হয়ে চলে আসলো বাইরে। এসে দেখে সেই দোকানদারের ছেলেটা দাঁড়িয়ে আছে। মেঘ ছেলেটাকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি হঠাৎ এখানে এসেছো কেন? আমাকে কিছু বলবে নাকি? হ্যাঁ ভাইয়া, আপনাকে বলার জন্য এখানে এসেছি। আমাদের স্কুলে একটা টিচার আসছে, ওই টিচার আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করে, আমাদেরকে মারধর করে।
এমনকি মেয়েদের শরীরের বিভিন্ন জায়গায় হাত দেয়। প্রিন্সিপাল স্যারকে এইগুলো বললেও উনি কিছুই বলে না। চেয়ারম্যান সাহেবকে বলেছো নাকি? ওনাকে বলতে গেলে তো সাহস লাগবে, আর ওনার মেয়ে তো ওই স্কুলে পড়ে। ওনার মেয়ের ক্লাসে এই রকম হয় না, আমাদের ক্লাসে অন্যান্য ক্লাসে এই রকম হয়। মেঘ ছেলেটার সাথে কথা বলতেছে, এমন সময় পেছন থেকে জোনাকি বলতে লাগলো, কি রে মনি, তুই এখানে কি করিস স্কুল বাদ দিয়ে? কিছু করি না, এমনিতেই দাঁড়িয়ে আছি। ও আচ্ছা। ছেলেটা আর কিছু না বলে ওইখান থেকে চলে গেল। এইদিকে মেঘ জোনাকির সাথে চলে আসলো তাদের বাসায়। জোনাকির আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, চেয়ারম্যান সাহেব, আপনার মেয়ে যে স্কুলে পড়ালেখা করে, ওই স্কুলে নাকি একজন শিক্ষক আছে, খুবই খারাপ। মেয়ের শরীরে হাত দেয়, আমাকে একজন বিচার দিয়ে গেছে। আপনি কি তার বিচার করবেন নাকি অন্য ব্যবস্থা করতে হবে? কিরে ঝোনাকি, মেঘ এসব কি বলতেছে? আর তার কথা কি সত্যি নাকি মিথ্যা? আমি তো বলতে পারতেছি না উনি কি বলতেছে। আমাদের ক্লাসে তো এইরকম কোনো কিছুই হয় না। যদি এরকম কোনো কিছু হতো তাহলে তো আমি অবশ্যই তোমাকে বলতাম। হ্যাঁ, তুই তোর আবার সব কথা আমাকে বলিস, কিন্তু মেঘ যা বলতেছে তার কথাও তো সত্যি হতে পারে। মেঘ, তুমি যদি সত্যি প্রমাণ করে দিতে পারো, তাহলে আমি ওই শিক্ষকের খুব কঠিন একটা শাস্তি দিব, যাতে আসে কোনো দিন এরকম করতে না পারে। প্রমাণ তো আমি নিজে না, প্রমাণ হচ্ছে ওই স্কুলের স্টুডেন্টগুলো। তারা যদি বলে স্যার এরকম কোনো কিছুই করে নাই, তাহলে আমি বিশ্বাস করে নিব যে স্যার এরকম কোনো কিছুই করে নাই। আর যদি তারা বলে যে স্যার এরকম করেছে, তাহলে আপনি স্যারকে কি শাস্তি দিবেন এটা আমাকে আগে বলেন। সে যে হাত দিয়ে তাদেরকে স্পর্শ করে ওই হাতের আঙ্গুলগুলো আমি কেটে ফেলবো, অথবা তাকে পুলিশে ধরিয়ে দিব ইফটিজিংয়ের জন্য মামলা দিয়ে। আচ্ছা, তাহলে চলেন এখন যাওয়া যাক, গিয়ে এরপরে বোঝা যাবে কথাটা সত্যি নাকি কথাটা মিথ্যা। এই বলে মেঘ চেয়ারম্যানকে নিয়ে ওই পাশ থেকে চলে আসলো স্কুলে। এসে দেখে সকল ছাত্রছাত্রীরা ক্লাস করছে। মেঘ ওই ছেলেটার ক্লাসরুমে প্রবেশ করতেই দেখতে পেল ওই স্যার ক্লাস করাচ্ছে আর মেয়েদের শরীরে হাত দিচ্ছে। এটা দেখে মেঘ চলে আসলো স্যারের পিঠে সজোরে একটা ঘুষি মেরে বলতে লাগলো, এই কুত্তা, তোর কি বাড়িতে মেয়ে আর বউ নেই? তুই স্কুলে এসে এরকম করিস কেন? তোর নামে মানুষ কেন বিচার দিবে? আর কেন চেয়ারম্যান সাহেবকে আসতে হবে? মেঘকে দেখে সকল ছাত্রছাত্রীরা সাহস পেয়ে গেল আর বলতে লাগলো, ভাই, এই লোকটা আমাদের সাথে প্রত্যেক দিন এইরকম করে। আমরা প্রিন্সিপাল স্যারকে বলেছিলাম, উনি এটা কোনো কিছু করে না, উল্টো আমাদের সাথে রাগ দেখায়। চেয়ারম্যান সাহেব, আপনি তো দেখতেই পাচ্ছেন বাচ্চারা কি বলতেছে। এখন যদি আপনার মনে হয় এই কথাগুলো মিথ্যে, তাহলে আপনি কিছুই করবেন না। আমার মেয়ে এই স্কুলে পড়ালেখা করে, এই স্কুলের স্যাররা যদি এমন হয় তাহলে তো তাদেরকে একটা শাস্তি দিতেই হবে। তাদেরকে যদি শাস্তি না দেওয়া হয় তাহলে শোধরাবে না। মেঘ, আমি তোমাকে আদেশ করলাম তাকে গাছের সাথে উল্টে ঝুলিয়ে পেটাতে থাকো। আর তোমাদের মধ্যে যদি কারো ইচ্ছা থাকে পেটানো, তাহলে পেটাও, সাথে ওই প্রিন্সিপালকেও নিয়ে নেবে। জোনাকির আব্বুর কথা শুনে মেঘ খুশি হয়ে ওইখান থেকে স্যার আর প্রিন্সিপাল স্যারকে নিয়ে চলে আসলো বাহিরে। দুজনকে গাছের সাথে উল্টো ঝুলিয়ে পেটাতে লাগলো। মেঘ স্যারদের উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার, কেমন লাগতেছে এখন? অনেক তো মেয়েদেরকে স্পর্শ করলেন, এখন আপনাদের ভালো লাগতেছে তো? এই বলে মেঘ আবারও পিটাতে লাগলো। বেশ কিছুক্ষণ পেটানো শেষ করে তাদেরকে নামিয়ে গাছের সাথে বেঁধে রাখলো। স্যার দুজনের বিচার শেষ করে মেঘ চলে আসলো বাসায়। রাতে খাবার রান্না করে ঘরের ভেতরে বসে খাবার খাচ্ছে। এমন সময় তার ঘরের ভেতরে প্রবেশ করলো জোনাকি। মেঘকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার মিস্টার, আজকে আপনি রান্না করে খাচ্ছেন? অন্যদিন তো দেখি আপনি বাজার থেকে খাবার নিয়ে আসেন, আজকে বাজার থেকে খাবার নিয়ে আসলেন না? আজকে আর বাইরে খাবার খেতে ইচ্ছে করতেছে না, তাই আর কি বাজার থেকে খাবার নিয়ে আসি নাই। আর হঠাৎ এই সময় আপনি এখানে কি করেন? আপনার তো প্রাইভেট 6:30টার দিকে। হ্যাঁ, আমার প্রাইভেট 6:30টার দিকে। আমি আপনার কাছে এসেছি আপনার সাথে কিছু কথা বলার জন্য। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনার সাথে কথাগুলো শেয়ার করব।
কি কথা শেয়ার করবেন করেন। আর তবে এখানে না, বাইরে চলেন। একসাথে রুমের ভিতরে যদি কেউ দেখতে পায় তাহলে আবার অন্য কিছু চিন্তা ভাবনা করি। আপনার আব্বুর কাছে আবার বলে দিবে যে আমি আপনার সাথে খারাপ কিছু করার চেষ্টা করেছি আপনাকে আমার রুমের ভিতরে নিয়ে। এরকম বলার সাহস কারণেই। আচ্ছা, এখন মেন কথায় আসি। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি মিস্টার মেঘ। মেঘ খাওয়া শেষ করে গামছায় হাত মুছছে। এমন সময় জোনাকির কথা শুনে মেঘ হাসতে লাগলো। মেঘের কাশি দেখে জোনাকি তাড়াতাড়ি করে এক গ্লাস পানি এগিয়ে নিয়ে দিয়ে বলতে লাগলো, আমি তো জাস্ট আপনাকে এটা বলেছি, আর আপনি তখনই কাঁদতে শুরু করে দিলেন। কাশবো না তো কি করব? আপনি যে কথাটা বলেছেন এই কথাটা মানে জানেন? আপনি আমার ব্যাপারে কতটুকু জানেন? আমি আপনার ব্যাপারে তেমন কিছুই জানি না, শুধু এতটুকু জানি আপনি একজন সৎ এবং ভালো মানুষ। আপনার সাথে যদি সারা জীবন কাটাতে পারি তাহলে আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না জীবনে। এটা আপনার ভুল ধারণা। আপনি আমার সাথে যদি সারা জীবন কাটাতে চান তাহলে আপনার জীবন নরকে পরিণত হবে। আমি চাই না আমার জীবনের সাথে কারো জীবন একত্রিত করতে। আপনি আপনার মতো থাকবেন, আমি আমার মতো থাকব। অযথা এইসব ঝামেলায় যেতে পারবো না। আর এইসব প্রেম ভালোবাসা আমি বিশ্বাস করি না। আপনি বিশ্বাস করেন না, কিন্তু এখন করতে হবে। আমি আপনাকে ভালোবাসি, এটাই হচ্ছে আমার কথা। আপনাকে এটা বিশ্বাস করতেই হবে। দেখেন, আপনি আমার উপরে জোর খাটাবেন না। জোর খাটালে এরকম কোনো কিছুই করতে পারবেন না। আমার যদি ইচ্ছা হয় তাহলে আমি আপনাকে ভালোবাসবো, আর যদি ইচ্ছে না হয় তাহলে আমি আপনাকে ভালোবাসতে পারবো না। এখন আমার কোনো ইচ্ছে নেই আপনাকে ভালোবাসার। মেঘ এইসব কথাবার্তা বলছে জোনাকির সাথে। এমন সময় জোনাকির আব্বু দুজনকে একসাথে দেখে বলতে লাগলো, কি ব্যাপার জোনাকি, তুই প্রাইভেটে না গিয়ে এখানে কি করতেছিস? আর মেঘ, তোমাকে না বললাম জোনাকিকে প্রাইভেটে দিয়ে আসবে প্রতিদিন? আজকে যেতে এত দেরি হচ্ছে কেন? আসলে আমি সারাদিন খাবার খাই নাই তো, তাই আর কি একটু আগে খাইতে বসেছিলাম। এইমাত্র খাওয়া শেষ হয়েছে, আর এখন নিয়ে যাব। ও আচ্ছা, ঠিক আছে, নিয়ে যাও তাহলে। এই বলে মেঘ জোনাকিকে নিয়ে চলে আসলো তার প্রাইভেটে। অন্যদিকে মেঘ দাঁড়িয়ে না থেকে বাজারের দিকে যাচ্ছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে রহিম কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে রহিম বলতে লাগলো, Meg has only 1.5 months left. I don't have time anymore. You have to come now. If you don't come, we will be forced to go to your place. Sir, I told you that I will need time. I will definitely take my place within the time you give me. Meg, do what I told you. I cannot give you more time. Either you come or we will go and get you. Tell me quickly when we will go to your place. Well, since you are saying so much, then I want to stay in this village anymore. But I will do everything for this village. Okay, do whatever you want for that village. We are coming to pick you up on the 10th. Okay, sir, come on. আপনাকে মনে হয় আমি কিছু বলেছিলাম, আপনি কিন্তু এখনো উত্তরটা দেন নাই। আপনি কবে উত্তর দেবেন এটা বলেন। আগামী 10 তারিখ আপনার উত্তর দিব, আর আপনি আগামী 10 তারিখে আমার আসল পরিচয় পেয়ে যাবেন। আচ্ছা, আমি তোমার আসল পরিচয় না হয় 10 তারিখে জানবো। এখন আমার উত্তর এখনই দিতে হবে। এখন যদি না দেন তাহলে আমি বাসায় গিয়ে আত্মহত্যা করব। জোনাকি এইসব কথা বলছে। জোনাকির এইসব কথা শুনে মেঘ ঠাস করে জোনাকির গালে চড় মেরে দিল 2টা, আর বলতে লাগলো, এই মেয়ে, নিজেকে কি মনে করিস? চেয়ারম্যানের মেয়ে হয়েছিস বলে কি তোর কথার উত্তর সাথে সাথে দিতে হবে? তুই জানিস আমি কে, আমার আসল পরিচয় কি? এইসব না জেনে চলে এসেছিস রিলেশন করার জন্য। 10 তারিখ আসুক, 10 তারিখ আসলে আমার আসল পরিচয় পাওয়ার পর এরপরে তুই বলিস যে আমাকে ভালোবাসিস। আর এইসব ভালোবাসা আমি মানি না। যদি আমাকে পছন্দ হয়ে থাকে তাহলে আমার বাসায়
বিয়ের প্রস্তাব পাঠা। মেঘ জোনাকিকে আরও কিছুক্ষণ বকাবকি করে বাসায় পৌঁছে দিয়ে চলে গেল তার বাসায়। অন্যদিকে জোনাকি তার আব্বুর পা ধরে বলতে লাগলো, আব্বু, আমি তোমার কাছে এতদিন কোনো কিছুই চাই নাই। আজকে তোমার কাছে বড় একটা জিনিস চাইবো, দিতে পারবে? হ্যাঁ, দিতে পারবো। তুই শুধু বল কি লাগবে, তোর পছন্দ করা জিনিসটা এনে দিব। আব্বু, আমি মেঘকে ভালোবাসি, আমি তাকে ছাড়া থাকতে পারবো না, তুমি তাকে এনে দাও। তুই তো জানিস মেঘ এতিম, তারপরে কেন বলতেছিস তার সাথে থাকবি? সে তোকে খাওয়াবে কিভাবে, তোর খেয়াল রাখবে কিভাবে? ওইগুলো একটু চিন্তা ভাবনা করে এরপর বল। আব্বু, আমি সব কিছু চিন্তা ভাবনা করেই তোমাকে বলেছি। মেঘকে আমার লাগবে, মানে আমার লাগবে। আর মেঘ বলেছে যে আগামী 10 তারিখ তার নাকি আসল পরিচয় পাবো আমি। আমার জানা মতে আগামী 10 তারিখে কোনো বিশেষ দিন না, তাহলে মেঘ তোকে এটা বললো কেন যে আগামী 10 তারিখে তার আসল পরিচয় পাবি? আমি এত কিছু জানি না। আগামী 10 তারিখ তার আসল পরিচয় পাওয়া যাবে। তার আসল পরিচয় পাওয়ার পর তুমি কিন্তু সাথে সাথে তাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাবে। আচ্ছা, সাথে সাথে আমি বিয়ের প্রস্তাব নিয়ে যাব। তুই এখন খাওয়া দাওয়া করে রুমে গিয়ে ঘুমা। আর এরকম চিন্তা ভাবনা করা বাদ দে। তুই যেহেতু বলেছিস, তাহলে তোর পছন্দ করা ছেলেকে তোর কাছে এনে দিব। জোনাকি তার আব্বুর কথা মতো চলে আসলো রুমে। খাওয়া দাওয়া শেষ করে বসে আছে। অন্যদিকে মেঘ চিন্তা ভাবনা করছে এই তার কি করা উচিত। এই গ্রামে থেকে যাওয়া উচিত নাকি চলে যাওয়া উচিত? গ্রামে থাকলে তো আর জীবন চলবে না, কিছু তো একটা করতে হবে। এইসব চিন্তা ভাবনা করছে মেঘ। এইসব চিন্তা ভাবনা করতে করতে কখন যে ঘুমের দেশে বাড়ি জমালো খেয়াল নেই। পরের দিন ঘুম থেকে উঠে চলে আসলো বাজারে। খাওয়া দাওয়া শেষ করে বসে আছে। আজকে 8 তারিখ, আর মাত্র 2 দিন সময় আছে। মেঘকে বসে থাকতে দেখে লোকটা বলতে লাগলো, কি ব্যাপার মেঘ, তুমি তো দেখি আগের মতো আর খাওয়া দাওয়া করতে আসো না। আমার খাবারগুলো ভালো লাগে না নাকি তোমার? ভালো না লাগলে বলতে পারো, আমি বাসা থেকে আলাদাভাবে তোমার জন্য খাবার রান্না করে নিয়ে আসবো। আরে না, আপনার হাতের খাবারের রান্নার সাথে অন্য কারো হাতের খাবারের রান্নার তুলনা হয় নাকি? মেঘ এইসব কথাবার্তা বলে ওইখান থেকে চলে আসলো বাসায়। দেখতে দেখতে এইভাবেই কেটে গেল 2টি দিন। মেঘ ফ্রেশ হয়ে সব কিছু রেডি করে বসে আছে। এমন সময় গ্রামের সবাই চিৎকার চেঁচামেচি করতে লাগলো। সবার চিৎকার চেঁচামেচি শুনে মেঘ তাড়াতাড়ি করে বাইরে আসতেই দেখতে পেল সেনাবাহিনীর প্রায় 60 থেকে 70টা গাড়ি ঢুকতে লাগলো গ্রামের ভিতরে। মেঘ এটা দেখে মুচকে একটা হাসি দিয়ে দাঁড়িয়ে রইল। বেশ কিছুক্ষণ পর গাড়িগুলো এসে মেঘের বাড়ির সামনে দাঁড় করিয়েতেই সকল সেনাবাহিনীরা গাড়ি থেকে নেমে মেঘের সামনে এসে মেঘকে সালাম দিয়ে বলতে লাগলো, আসসালামু আলাইকুম স্যার, আই এম কামিং স্যার। এই বলে অফিসার মেঘকে সালাম দিয়ে সম্মান জানালো। মেঘ ও অফিসারদের সম্মান জানিয়ে বলতে লাগলো, আপনাদের ধন্যবাদ, অনেকদিন পর আপনারা এখানে এসেছেন, আপনাদের সাথে দেখা হয়েছে। মেঘ অফিসারদের সাথে কথা বলতে লাগলো। এমন সময় জোনাকির আব্বু এসে বলতে লাগলো, মেঘ, এসব কি হচ্ছে? ওরা তোমাকে এইভাবে সম্মান জানাচ্ছে কেন? আর তুমি কে? আর তোমার আসল পরিচয় কি? এতগুলো সেনাবাহিনী এখানে এসেছে কেন? জোনাকি, আমি বলেছিলাম না আমার আসল পরিচয় 10 তারিখ পেয়ে যাবে। এই যে দেখো, এটাই হচ্ছে আমার আসল পরিচয়। আমি হচ্ছি একজন সেনাপ্রধান, তাও আবার নতুন। আগামী 21 তারিখে আমাকে সব কিছুর দায়িত্ব দিয়ে দেওয়া হবে। মেঘের কথা শুনে জোনাকি এবং গ্রামের সকল লোকেরা অবাক হয়ে তাকিয়ে রইল মেঘের দিকে। মেঘকে কি বলবে বুঝে উঠতে পারছে না। বেশ কিছুক্ষণ পর কর্নেল রহিম গাড়ি থেকে নেমে মেঘকে নিয়ে চলে যেতে যাবে। এমন সময় দেখতে পেল স্কুলের সকল ছাত্রছাত্রীরা এদিকেই আসছে। মেঘ তাদেরকে দেখে দাঁড়িয়ে রইল। তারা সবাই এসে মেঘকে জড়িয়ে ধরে বলতে লাগলো, ভাইয়া, আপনি আমাদের ছেড়ে যাইয়েন না। আপনি চলে গেলে আমাদের কে সাহায্য করবে? কে আমাদের দেখবে? কি আপনি থাকলে আমরা সাহস পাই। আমাদেরকে কেউ কিছু করার আগে অনেকবার ভেবেচিন্তে এরপরে করে। এখন যদি আপনি চলে যান তাহলে আমাদেরকে তো মানুষজন আবারও অনেক কিছু করবে। আমি যতদিন বেঁচে আছি ততদিন তোমাদের শরীরে আর কেউ হাত দিতে পারবে না। আমি এখন যাইতেছি, তবে আবার খুব তাড়াতাড়ি চলে আসব।
এই গ্রামে একটা ভালো স্কুল এবং ভালো মেডিকেল কলেজ আরও অনেক কিছু তৈরি করব। তোমরা থাকো তাহলে, আমি এখন গেলাম। আর জোনাকি, তোমাকে খুবই ধন্যবাদ এতদিন আমাকে সাহায্য করার জন্য। তবে সাহায্যের বদলে তুমি আমার কাছে এমন কিছু চাইবে, এটা আমি কখনোই কল্পনা করি নাই। তোমার আব্বু যদি রাজি থাকে তাহলে তুমি ঢাকায় এই ঠিকানায় চলে আসবে। এটা হচ্ছে আমাদের বাড়ির ঠিকানা। এই বলে মেঘ গাড়িতে উঠে পড়ল। মেঘ গাড়িতে উঠে পড়তে সবাই কান্না করতে লাগলো। এইদিকে গাড়ি ঘুরিয়ে অফিসাররা ঢাকার দিকে রওনা দিতেছে। বেশ কিছুক্ষণের মধ্যেই সকল অফিসারদের গাড়ি গ্রাম থেকে বের হয়ে শহরের রাস্তার দিকে যেতে লাগলো। অন্যদিকে গ্রামের মানুষজন বলতে লাগলো, এই ছেলেটা আমাদের কত উপকার করছে, কতভাবে সাহায্য করছে, এইগুলো কখনোই ভোলা যাবে না। তার সাহায্য চিরকাল মনে থাকবে আমাদের। চেয়ারম্যান সাহেব তার মেয়েকে নিয়ে চলে আসলো বাসায়। অন্যদিকে দীর্ঘ 5 ঘন্টা পর গাড়ি প্রবেশ করলো সেনাবাহিনীর হেডকোয়ার্টারে। মেঘ গাড়ি থেকে নেমে যেতেই কয়েকজন অফিসার এসে মেঘকে ফুলের মালা দিয়ে বরণ করে ফেলল। বরণ করার পর মেঘকে নিয়ে চলে আসলো তার কেবিনে। মেঘকে রহিম সব কিছুই বুঝিয়ে দিতেছে। বেশ কিছুক্ষণ বুঝিয়ে দেওয়ার পর মেঘ সব কিছুই বুঝে ফেলল। অন্যদিকে গ্রামে একে অপরকে বলছে, ছেলেটা কত ভালো ছিল, এখন সে চলে গেছে, এলাকাটা আগের চাইতে কেমন যেন হয়ে গেছে। হ্যাঁ, আমাদেরও ঠিক তেমনই লাগছে। তবে একটা জিনিস দেখে খুবই ভালো লাগছে, সে যে সেনাবাহিনীর প্রধান একটা আমরা আগেই জানতাম না, কিন্তু আন্দাজ করতে পারছিলাম সে গোপন কিছু একটা করছে। দীর্ঘ 4 বছর গরিবদের সাথে গ্রামে থাকার পর আজকে তার বিদায় হচ্ছে। হয়তো সে আবার আসবে, আবার নাও আসতে পারে। এলাকার লোকজন এইসব বলছে। বেশ কিছুক্ষণ এইসব কথা শেষ করে তারা তাদের বাড়ির দিকে রওনা দিল। অন্যদিকে মেঘ তার কেবিনে বসে আছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার আম্মু কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে মেঘের আম্মু কলটা রিসিভ করে বলতে লাগলো, কি রে মেঘ, তুই নাকি ঢাকায় এসেছিস, গ্রামে নাকি আর থাকবি না? ঢাকায় এসে থাকলে বাসায় চলে আয়। তোকে দীর্ঘ 4 বছর আমরা দেখতে পাই নাই, সামান্য মাত্র ফোনেই দেখে গিয়েছি। এর মধ্যে তুই একবারও দেখা করতে আসিস নাই। আম্মু, তুমি খুব ভালো করেই জানো আমি কিসের কাজের জন্য গিয়েছিলাম। আমি আমার কাজ সম্পূর্ণ করে চলে এসেছি। এখন শুধু ওই গ্রামের হাসপাতাল এবং ভালো একটা বিদ্যালয় তৈরি করে দেওয়ার দরকার। হ্যাঁ, দরকার আছে, তবে তারা চাইলেই পারবে। তুই কেন একা করবি? তাদের এতে সাহায্য করতে হবে। তাদেরকে বলবি যে সাহায্য করার জন্য, বাকিটা তুই নিজে করবি। আমার সামর্থ্য থাকলে আমি অবশ্যই করব। আমি তো আর মানা করি নাই যে আমি করব না। আমি বলে দিয়ে এসেছি আমি করব। আচ্ছা, তুই এখন রুমে যা, গিয়ে ফ্রেশ হয়ে নিচে আয়। অনেকদিন পর বাসায় এসেছিস, নিজের হাতে রান্না করেছি, খাওয়া দাওয়া করে একটা ঘুম দে। মেঘ চলে আসলো উপরে ফ্রেশ হয়ে। নিচে এসে খাওয়া দাওয়া করে আবার তার রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। রাত 11টায় ঘুম থেকে উঠে শুয়ে আছে, এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে জোনাকি কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে জোনাকি বলতে লাগলো, মেঘ, আমি তোমাকে অনেক মিস করতেছি। তুমি যদি থাকতে তাহলে তো এতক্ষণ তোমার সাথে আমি দেখা সাক্ষাৎ করতাম। তুমি কি আর এই গ্রামে আসবে না? হ্যাঁ, অবশ্যই আসবো। কয়েকদিনের মধ্যে অবশ্যই যেতে পারি। তুমি তোমার আব্বুকে বইলো তোমাদের যদি জায়গা সম্পত্তি বেশি থাকে তাহলে একটা হাসপাতাল করার জন্য কিছুটা জায়গা দিতে। তোমার জন্য একটা উপহার রেখে এসেছি। টেবিলের ভেতরে দেখো, তোমার উপহার রাখা আছে। মানে তুমি আমার রুমের ভেতরে কখন ঢুকলে? আমি তো খেয়ালই করলাম না, আর কখনো দেখতেও পাই নাই তুমি যে আমার রুমে ঢুকেছো। আমি তোমার রুমে ঢুকেছি এটা তুমি দেখবে কি করে? যাই হোক, তুমি আগে উপহারটা খুলো, এরপর আমাকে জানাও কেমন হয়েছে উপহারটা। জোনাকি ড্রয়ারের ভিতর থেকে উপহারটা বের করে খুলতেই দেখতে পেল একটা সুন্দর পুতুল রাখা আছে। এটা দেখে জোনাকি মেঘকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ধন্যবাদ মেঘ, আমাকে এরকম একটা উপহার দেওয়ার জন্য। আর মেঘ, তোমার সাথে আমার পার্সোনাল কিছু কথা ছিল। যেদিন আসবে
ওই দিন আমাকে ফোন দিয়ে জানাবে। হ্যাঁ, অবশ্যই জানাবো। এখন তাহলে ঘুমাও। আর তোমাকে যেটা বলেছি, তোমার আব্বুকে বলবে কিন্তু। অবশ্যই বলবো। আমি আব্বুর সাথে কালকে কথা বলে তোমাকে ফোন দিয়ে জানিয়ে দিব। ভালো থেকো। ফোন রাখলাম তাহলে এখন। এই বলে জোনাকি কলটা কেটে দিল। এদিকে মেঘ না ঘুমিয়ে চলে আসলো তাদের অফিসে। মেঘকে দেখে কয়েকজন অফিসার সালাম দিয়ে বলতে লাগলো, স্যার আপনি এত রাতে অফিসে এসেছেন, জরুরি কিছু দরকার নাকি? না, জরুরি কিছু দরকার না। আমি এমনিতেই আসলাম। অনেকদিন পর এসেছি তো ঢাকা শহরে, তাই আর কি একটু অফিসে আসলাম। আর ছোটোখাটো একটা কাজ আছে, ওই কাজটাও সমাধান করব। তোমরা একটু আমার কেবিনে আসো সবাই। এই বলে মেঘ ওইখান থেকে চলে আসলো তার কেবিনে। এদিকে মেঘ তার কেবিনে গিয়ে বসে আছে। এমন সময় অফিসাররা মেঘের কেবিনের ভিতরে প্রবেশ করলো। মেঘ তাদেরকে দেখে বলতে লাগলো, বসো এখানে। তোমরা তো জানো আমি দীর্ঘ 4 বছর গ্রামে একা কাটিয়ে এসেছি। ওই গ্রামে আমি যতদিন ছিলাম ততদিন একটাও অপরাধ হয় নাই। তবে ওই গ্রাম থেকে শহরে যদি রোগী নিয়ে আসতে হয় তাহলে রাস্তায় অনেক রোগী মারা যায়। আমি সরকারের কাছে আজকে রাতে আবেদন করব। সরকার যদি 2 থেকে 3 দিনের ভেতরে আমাকে অনুমতি দেয়, এমনকি অর্থ দেয়, তাহলে আমি আবারও ওই গ্রামে গিয়ে হাসপাতাল বানানোর জন্য কয়েকদিন থেকে আসব। ঠিক আছে স্যার, আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই করেন। আপনার সাথে তো আর জোর গলায় কথা বলা যাবে না। আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটাই করবেন। এখানে তোমাদেরকেও সাহায্য করতে হবে। আমি চাইতেছি যে ওই গ্রামে একটা হাসপাতাল এবং ভালো একটা কলেজ আর একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করার জন্য আমাদের পকেট থেকে কিছু অর্থ ওইখানে বিনিয়োগ করব। যারা যারা গরিব আছে তাদেরকে দিব। তোমরা কি অর্থ সাহায্য করতে পারবে? হ্যাঁ স্যার, আমরা অবশ্যই অর্থ সাহায্য করতে পারবো। যেখানে আপনি অর্থ দিয়ে সাহায্য করতেছেন সেখানে আমরা অর্থ দিব না, এটা কেমন দেখায় না? আমরা অবশ্যই অর্থ দিব। বলেন কত করে দিতে হবে, নাকি আমরা আমাদের 1 মাসের বেতন পুরোটাই দিয়ে দিব প্রত্যেকজনকে? পুরোটা দেওয়ার দরকার নেই, অর্ধেক দিলেই হবে। যারা খুবই গরিব, যাদের বাড়িঘর তেমন ভালো না, তাদেরকে সাহায্য করব। আমার সাথে তোমরা থাকবে। মেঘ তাদের সাথে কথাবার্তা বলা শেষ করে প্রধানমন্ত্রীর কাছে একটা আবেদনপত্র পাঠিয়ে দিল। পরের দিন সকাল 10টা। মেঘ বসে আছে তার কেবিনে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে জোনাকির আব্বু কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে জোনাকির আব্বু বলতে লাগলো, হ্যালো মেঘ, তুমি নাকি গতকাল রাতে জোনাকিকে ফোন দিয়ে বলেছো হাসপাতালে করবে, এই গ্রামে হাসপাতাল করার জন্য নাকি জমি লাগবে। হ্যাঁ, আমি বলেছি জোনাকিকে। এখন আপনার যদি সম্পত্তি থাকে তাহলে আপনি যদি এটা সম্পত্তি হাসপাতাল করার জন্য দিতেন তাহলে খুবই ভালো হতো। আমি গ্রামের জন্য হাসপাতাল এবং সরকার থেকে অনুমোদন যদি ভালো দেয় তাহলে আমি একটা ভালো কলেজ আর কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে দেব। অবশ্যই আমি তোমাকে জমি দিব। আমি চাচ্ছিলাম এই গ্রামের এক সাইডে তোমাকে জায়গাটা দেওয়ার জন্য। সেখানে হাসপাতাল করলে আশেপাশের মানুষজন তাড়াতাড়ি করে হাসপাতালে আসতে পারবে। তুমি কবে আসবে আমাকে একটু ফোন দিয়ে জানিও। যেদিন আসবে ওই দিন আমি জমিটা খুব ভালোভাবে প্রস্তুত করে রাখবো। আচ্ছা, আমি কয়েকদিনের ভেতরে আসতেছি। আর যত তাড়াতাড়ি আমার আবেদন অ্যাকসেপ্ট করবে তত তাড়াতাড়ি আমি আপনাদের গ্রামে যেতে পারবো। এখন তাহলে ফোন রাখলাম, পরে আবার কল দেব। এই বলে মেঘ কলটা কেটে দিল। অন্যদিকে জোনাকি তার আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আব্বু, তোমার সাথে আমার কিছু কথা ছিল। তুমি যদি অনুমতি দাও তাহলে আমি কথাগুলো বলবো তোমাকে। কি বলবি বল, আমি শুনতেছি। আসলে আব্বু, মেঘকে আমি ভালোবেসে ফেলেছি। আমি ভেবেছিলাম সে খুব গরিব, কিন্তু সে যে একজন ছদ্মবেশী সেনাবাহিনীর প্রধান আমি এটা জানতাম না। আমি তাকে বলার চেষ্টা করেছিলাম কিন্তু বলতে পারিনি। আমি চাইছি যে তুমি তার আব্বু আম্মুর সাথে কথা বলে আমাদের বিয়েটা ফাইনাল করো। সে যাতে কোনোভাবেই জানতে না পারে যে আমি তাকে ভালোবাসার অফার দিয়েছি। সে যদি জানতে পারে তাহলে কখনোই অ্যাকসেপ্ট করবে না। তাই তুমি তার আব্বু আম্মুর সাথে সোজা বিয়ের ব্যাপারে কথা বললে তারা রাজি হবে। তুই তো জানিস হে একজন সেনাবাহিনীর প্রধান, সে কি আর আমাদের মতো মধ্যবিত্ত
ঘরের মধ্যেই জামাই হিসেবে আসবে। তুমি একবার তার আব্বু আম্মুর সাথে কথা বলেই দেখো, মেঘ অবশ্যই মানবে। আসে তো কয়েকদিন পর আসতেছে, আমিও আস্তে আস্তে তাকে সব কিছু বলে দিব। আচ্ছা, তুই যেহেতু এত করে বলতেছিস, আমি মেঘের সাথে কথা বলে দেখি। সে যদি রাজি থাকে তাহলে তারা আব্বু আম্মুর ফোন নাম্বার নিয়ে কথাবার্তা বলবো। আচ্ছা তুমি বইলো, তাহলে আর তাদেরকে কিন্তু রাজি করতেই হবে। আমি মেঘকেই বিয়ে করব, অন্য কাউকে না। এই বলেই জোনাকি চলে গেল বাড়ির ভিতরে। অন্যদিকে মেঘের ফোনটা হঠাৎ করে বেজে উঠল। ফোনের স্ক্রিনে তাকাতেই দেখতে পেল প্রধানমন্ত্রীর ফোন নাম্বার। এটা দেখে মেঘ মুচকে একটা হাসি দিয়ে কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে প্রধানমন্ত্রী বলতে লাগলো, মেঘ, তুমি গতকাল যেটা আবেদন করেছিলে ওটা আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি। সরকার থেকে সব কিছুর দায়িত্ব নেওয়া হবে, তোমাদের কোনো টাকা দেওয়ার দরকার হবে না। ওই গ্রামে যদি গরিব মানুষও থাকে তাহলে তাদেরকেও ঘর বানিয়ে দেওয়া হবে। স্যার, আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করতে চাই। আমি হাসপাতালটা আমার ডিজাইন অনুযায়ী বানাতে চাই। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আমার ডিজাইন আপনাকে পাঠাতে পারি। আর কবে থেকে কাজ শুরু হবে এটা যদি একটু বলতেন তাহলে আমি তাদেরকে নিয়ে ওই গ্রামে যেতে পারতাম। যেখানে হাসপাতাল হবে ওই জায়গাটা দেখিয়ে দিয়ে আসতে পারতাম। আচ্ছা, তুমি তোমার ডিজাইন পাঠাও, আমি দেখছি। মেঘ তার ডিভাইস পাঠিয়ে দিতেই প্রধানমন্ত্রী কিছুক্ষণ ডিভাইসটা দেখে মেঘকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তোমার ডিজাইনটা খুবই ভালো, আমি সব কিছুর ব্যবস্থা করে পাঠিয়ে দিতেছি। ওই গ্রামে তুমি আজকে রাতে ট্রেনে করে বা তোমাদের তো গাড়ি আছে, গাড়ি করে চলে যাও। যদি কয়েকজন অফিসার লাগে তাহলে তাদেরকেও নিয়ে যাও। আপনি তো সব কিছু পাঠিয়ে দিয়েছেন, এখন অফিসারের দরকার পড়বে না, আমি একা গেলেই হবে। আর আপনাকে খুবই ধন্যবাদ স্যার। ফোন রাখলাম তাহলে, এখন আবারও পরে কথা হবে। এই বলে মেঘ কলটা কেটে দিল। কলটা কেটে দিয়ে ফোন দিল জোনাকির আব্বুকে। বেশ কিছুক্ষণ পর জোনাকির আব্বু কলটা রিসিভ করতেই মেঘ জোনাকির আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনি জমিটা রেডি করে রাখেন, আমি রাতের গাড়ি দিয়ে আসতেছি। আর আজকে সন্ধ্যার মধ্যে কয়েকজন ইঞ্জিনিয়ার চলে যাবে ওই গ্রামে। কালকে সকালে আমি গ্রামে পৌঁছে তাদেরকে জমি দেখিয়ে এরপরে তারা মাটি পরীক্ষা করবে এবং যা যা করার তারা সব কিছু করে যদি মনে করে যে জায়গাটায় হাসপাতাল বানালে টিকে থাকবে তাহলে ওইখানেই বানানো হবে। আচ্ছা মেঘ, তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। একটা কথা, তুমি তোমার আব্বু আম্মুকে সাথে নিয়ে আসবে আজকে রাতে। তোমার আব্বুর আম্মুর সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। হঠাৎ আমার আব্বু আম্মুর সাথে আপনার আবার কি পার্সোনাল কথা? আমাকে একটু বলেন, আমিও শুনি। তুমি আগে তোমার আব্বু আম্মুকে নিয়ে আসো, এরপরে সব কিছু শুনতেই পারবে। আচ্ছা, আমি আমার আব্বু আম্মুকে নিয়ে আসবো, চিন্তা করবেন না। এখন তাহলে ফোন রাখলাম, রাতে রওনা দেওয়ার সময় আপনাকে কল দিয়ে আবারও জানিয়ে দিব। এই বলেই মেঘ কলটা কেটে দিল। কলটা কাটার বেশ কিছুক্ষণ পর মেঘের ফোনটা আবার বেজে উঠল। তাকিয়ে দেখে তার আম্মু কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে মেঘের আম্মু বলতে লাগলো, কি রে মেঘ, বাসায় আসবি না নাকি? গতকালকে রাতে অফিসে গিয়েছিলি, এখনো বাসায় আসার সময় হয় নাই নাকি? সময় তো হয়েছে আম্মু, তুমি তোমার কিছু জামা কাপড় আর আব্বুর কিছু জামা কাপড় ব্যাগের ভিতরে রেডি করে রাখো, আমরা ওই গ্রামে যাব আজকে রাতে। তুই যাবি এটা না হয় বুঝলাম, কিন্তু আমরা যাব কেন? তুই তো এখানে যাবি তোর কাজে, আমরা ওখানে গিয়ে কি করব? জানি না কি করবে, ওই এলাকার চেয়ারম্যান বলেছে যে তোমাদেরকে নিয়ে যাওয়ার জন্য, তাই আর কি তোমাদেরকে নিয়ে যাচ্ছি। তোমরা সব কিছু রেডি করে রাখো কিন্তু। মেঘ, সরকার থেকে হাসপাতাল এবং অন্যান্য যা কিছু আছে সব কিছু তৈরি করার জন্য টাকা দিতেছে নাকি? হ্যাঁ, সরকার থেকে সব কিছু তৈরি করার জন্য টাকা দিতেছে, আমার 1 টাকাও খরচ করতে হচ্ছে না। ও আচ্ছা, তাহলে তো বেশ ভালোই হলো, তোর 1 টাকাও খরচ হচ্ছে না, এটা তো খুব ভালো কথা। দোয়া করি তুই যাতে এভাবেই গরিব মানুষের পাশে সবসময় থাকতে পারিস। মেঘ তার আব্বুর সাথে কথা বলতে বলতে গাড়ি ড্রাইভ করে
ভোরবেলা চলে আসলো জোনাকিদের বাসায়। কলিং বেল দিতেই জোনাকির আম্মু এসে দরজা খুলে দিল। সবাইকে বিশ্রাম করার জন্য রুম দেখিয়ে দিতেই মেঘ চলে আসলো সেই রুমে এবং তার আব্বু আম্মু অন্য রুমে চলে গেল। সবাই বিশ্রাম করছে। সকাল 10টা। চেয়ারম্যানের বাড়িতে শুধু ইঞ্জিনিয়ার এবং আরও কিছু লোকজন আসলো। মেঘ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ইঞ্জিনিয়ারদের নিয়ে চলে আসলো সেই জায়গায় যেখানে হাসপাতাল তৈরি হবে। ইঞ্জিনিয়াররা মাঠে পরীক্ষা করছে। দীর্ঘ 2 ঘন্টা পর পরীক্ষা করার পর মেঘকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার, এখানে হাসপাতাল তৈরি করলে হাসপাতালটা অনেক দিন মজবুতভাবে টিকে থাকবে। আমরা তাহলে কাল থেকে কাজ শুরু করে দিই। হ্যাঁ, যত শ্রমিক লাগে লাগিয়ে দেন। আমি চাই যে খুব তাড়াতাড়ি এই হাসপাতালটা তৈরি হোক। আচ্ছা স্যার, 1 বছরের ভিতরে হাসপাতাল একদম পুরো রেডি হয়ে যাবে, আপনি নিশ্চিন্তে থাকুন। মেঘ ইঞ্জিনিয়ারদের সাথে আরও কিছুক্ষণ কথা বলে চলে আসলো জোনাকিদের বাসায়। এসে দেখে মেঘের আব্বু আম্মু, জোনাকির আব্বু আম্মু এবং জোনাকির সাথে কথাবার্তা বলছে। জোনাকি মেঘের আম্মুর পাশে বসে আছে। মেঘ জোনাকিকে তার আম্মুর পাশে বসে থাকতে দেখে বলতে লাগলো, আম্মু, এদিকের কাজ কমপ্লিট। আর আঙ্কেল, আপনি আব্বু আম্মুর সাথে কি যেন কথা বলবেন, বলা শেষ হয়ে গেছে নাকি? হ্যাঁ, কথা বলা শেষ হয়ে গেছে। এখন তোমার উত্তর জানার অপেক্ষায়। তুমি তোমার আব্বু আম্মুকে উত্তর জানিয়ে দিলেই আমরা বাকি কাজটা সম্পূর্ণ করে ফেলবো। আপনাদের কথার মানে বুঝলাম না। আম্মু, উনি কি বলতে চাইছে আমাকে একটু বুঝিয়ে বলবে? উনি বলতে চেয়েছেন যে জোনাকি তোকে অনেক দিন ধরে পছন্দ করে। জোনাকিকে তোর সাথে বিয়ে দিতে চাইলে আমরা তো রাজি হয়ে গেছি। এখন তুই যদি রাজি থাকিস তাহলে তোদের দুজনের বিয়ে কাজটা সম্পূর্ণ করে ফেলতে পারবো। উনি এটাই বোঝাতে চাইছে। ও আচ্ছা, তোমাদের পছন্দ হয়েছে? তাহলে তো এখানে আমি আর কিছুই বলতে পারবো না। তোমরা তাহলে বিয়ের অনুষ্ঠান শুরু করো। যাক, আলহামদুলিল্লাহ তুই রাজি হয়ে গেছিস। তবে আজকে বিয়ে না, কয়েকদিন পরই বড় করে অনুষ্ঠান করে তোর বিয়ে দিব। বিআই সাহেব আর বিয়ান, আজকে তাহলে আমরা যাই। আর জোনাকি, সাবধানে থেকো কিন্তু। এই বলেই মেঘের আব্বু আম্মু আর মেঘ তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল তাদের বাসায়। দেখতে দেখতে এইভাবেই কেটে গেল 15টি দিন। মেঘ রাতে বিছানায় শুয়ে আছে। এমন সময় তার আম্মু আসলো আর বলতে লাগলো, এই মেঘ, জোনাকি আমাকে কল দিয়েছিল। সে বলেছে যে আর দেরি করতে পারবে না, যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা দিয়ে দেওয়ার জন্য। আমি চাইতেছি যে সামনের সপ্তাহে তোদের বিয়েটা দিতে। আচ্ছা, তোমাদের যেহেতু ইচ্ছে হয়েছে সামনের সপ্তাহে বিয়ে দিবে, তাহলে বিয়ে দাও, আমি তো আর মানা করি নাই। মেঘের আম্মু মেঘের সাথে আরও কিছুক্ষণ কথা বলে ওইখান থেকে চলে আসলো নিচে। এসে জোনাকির আব্বুকে কল দিয়ে বিষয়টা জানিয়ে দিল। দেখতে দেখতে এভাবেই কেটে গেল একটি সপ্তাহ। আজকে মেঘ আর জোনাকির বিয়ে। দুজনের বিয়ে সকল অনুষ্ঠান কার্যক্রম শেষ হয়ে যেতেই মেঘ জোনাকিকে নিয়ে ওইখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। দীর্ঘ 5 ঘন্টা পর চলে আসলো বাসায়। মেঘ জোনাকিকে কোলে তুলে নিয়ে চলে আসলো সোজা ওপরে। দুজয় 2 রাকাত নফল নামাজ আদায় করে তাদের নতুন জীবন শুরু করতে লাগলো। পরের দিন সকালে দুজন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা পাতলা খাওয়া দাওয়া করে নিচে এসে বসে রইল। এইদিকে মেঘ ফোনে কথা বলতেছে। দেখতে দেখতে এভাবেই কেটে গেল একটি বছর। এই 1 বছরে গ্রামের অনেক পরিবর্তন হয়েছে। হাসপাতাল তৈরি হয়ে গেছে। আজকে হাসপাতালের সকল কার্যক্রম উদ্বোধন করার জন্য প্রধানমন্ত্রী এবং মেঘ তার পরিবার এবং জোনাকিকে নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। রাস্তাঘাট পুরো ফাঁকা থাকার কারণে গাড়িগুলো খুব তাড়াতাড়ি চলে আসলো গ্রামে। গ্রামের সব মানুষ অপেক্ষা করছে প্রধানমন্ত্রী এবং মেঘের জন্য। সবাই গাড়ি থেকে নেমে হাসপাতালের সামনে চলে আসলো হাসপাতাল উদ্বোধন করার জন্য। মেঘ এবং প্রধানমন্ত্রী দুজন মিলে হাসপাতাল উদ্বোধন করে হাসপাতালের ভেতরে ঘোরাঘুরি শেষ করে চলে আসলো বাইরে। প্রধানমন্ত্রী মেঘকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ধন্যবাদ মেঘ, এত সুন্দর একটা হসপিটাল উপহার দেওয়ার জন্য। আজকে থেকে তাহলে এই হসপিটালে সবাই ভর্তি হতে পারবে। সব কিছু তো নিয়ে এসেছো? হ্যাঁ স্যার, আজকে থেকেই ভর্তি হতে পারবে। সব কিছু নিয়ে আসা হয়েছে এবং আরও কিছু জিনিস বাকি আছে, ওইগুলো 2 থেকে 3 দিনের মধ্যে চলে আসবে। ও আচ্ছা, চলো বাকি যেগুলো তৈরি করা হয়েছে ওগুলো
দেখে এরপর আমি ঢাকার উদ্দেশ্যে আবার রওনা দেব। বাকি সব কিছু দেখিয়ে দিয়ে দুপুরের খাওয়া দাওয়া সবাই একসাথেই করে প্রধানমন্ত্রীকে দেখার উদ্দেশ্যে গাড়িতে উঠিয়ে দিল। প্রধানমন্ত্রীর গাড়ি ঢাকার দিকে যেতে লাগলো। এদিকে মেঘ রাতে খাওয়া দাওয়া শেষ করে জোনাকিকে জড়িয়ে ধরে শুয়ে আছে। এমন সময় জোনাকি বলতে লাগলো, মেঘ, বালিশের নিচে তোমার জন্য একটা উপহার রাখা আছে, উপহারটা দেখো। মেঘ বালিশের নিচে হাত দিতেই দেখতে পেল একটা প্রেগন্যান্সি কিট রাখা আছে। 2 দাগ দেখে মেঘ জোনাকিকে জড়িয়ে ধরে ঠোঁটে লেগে বিভিন্ন জায়গায় চুমু দিতে দিতে বলতে লাগলো, আজকে আমি অনেক খুশি জোনাকি। এত খুশির মাঝেও তুমি এত বড় একটা খুশির সংবাদ দিবে এটা আমি কখনো আশা করি নাই। আমি এটা অনেক আগেই দিতাম, কিন্তু আজকে দিয়েছি কারণ আজকে তোমার খুশির দিন। আমি চাই এই খুশির দিনে আরও তোমাকে খুশি করতে, তাই আজকেই দিয়েছি। এখন আমাকে আরেকটু আদর করো। মেঘ জোনাকিকে আদর করতে লাগলো। সবাই মেঘ আর জোনাকির জন্য দোয়া করবেন, তারা যাতে তাদের নতুন বেবিকে দুনিয়ার আলো দেখাতে পারে। আজকের গল্পটা এখানেই সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।